আসসালামু আলাইকুম। সিথি নামের এক মেয়ের প্রেমে পড়ে যায় জিনের বাদশা, যে কিনা সমুদ্রের মধ্যে অবস্থিত এক মুসলিম জিনদের দুনিয়া সারানজানাতে বাস করত। সিথিকে বশ করে সে নিজের সাথে করে তার দুনিয়াতে নিয়ে যায়, যার ফলে সিথি আটকে পড়ে ওই সারানজানা শহরে। তবে তার বন্ধুরা এত সহজেও হার মানার পাত্র ছিল না। সকল বিপদ পেরিয়ে পচনের সাথে লড়াই করে এবং জঙ্গলের মধ্যকার পাহারাদার ভয়ঙ্কর জিনদেরকে বোকা বানিয়ে তারা পৌঁছে যায় সারানজানা শহরে। এত কিছুর পরও জিনের বাদশার মায়া কাটিয়ে তারা কি আদৌ সিথিকে ফিরিয়ে আনতে পারবে, নাকি সেখানে তাদের জন্য অপেক্ষা করছে নতুন কোনো বিপদ? চলুন জানা যাক আজকের এই গল্পে, যার নাম সারানজানা। গল্পের শুরুতে আমরা একটা কনসার্টের দৃশ্য দেখতে পাই, যেখানে সিথি নামের একজন মেয়ে এবং তার বন্ধুরা খুব জমজমাটভাবে নাচ গান করছিল। সেখানে মানুষের ভিড় এবং হৈহুল্লোড় থেকে আমরা বুঝতে পারি যে সিথি তাদের মাঝে বেশ জনপ্রিয়। তবে এখানে এই ভিড়ের মাঝে সিথি অদ্ভুত লাল পোশাক পরা এক লোককে দেখতে পায়। তবে পর মুহূর্তেই সেও এই স্থানে কাউকেই দেখতে পায় না। এখন প্রোগ্রাম শেষ করে তারা 5 বন্ধু একসাথে হোটেলে ফিরছিল। সবাই এখানে সিথির পারফরমেন্সে বেশ খুশি ছিল, শুধুমাত্র রেন্ডি বাদে। মূলত সিথি এবং রেন্ডির মধ্যকার সম্পর্ক একদমই ভালো ছিল না। তারা একজন আরেকজনকে খুব একটা পছন্দ করত না। তাদের মধ্যকার এই রেষারেষি দূর করার জন্য ফিত্রি নামের আরেক বান্ধবী তাদেরকে আলোচনার জন্য নিজের ঘরে ডাকে। এখানেও রেন্ডি এবং সিথির মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বিনা, ফিত্রি এবং ডিয়ন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তবে এতে খুব একটা লাভ হয় না। তারা কনসার্টে যে গানগুলো গাইতো সেই গানের ধরন নিয়েই রেন্ডি এবং সিথির মধ্যে মতবিবাদ চলছিল। এরই মধ্যে সিথিকে কল করে তার মা, তাই তো সে রাগ দেখিয়ে সেখান থেকে উঠে চলে যায় তার মায়ের সাথে কথা বলতে। এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি যে সিথি এবং তার মায়ের সম্পর্ক ভালো ছিল না। সিথির মা দ্বিতীয় বিয়ে করেছিল এবং সিথিকে সে শুধুমাত্র নিজের প্রয়োজনে ব্যবহার করত। সে কোথায় আছে, কিভাবে আছে, সুস্থ আছে কিনা এই ব্যাপারে তার কোনো চিন্তাই ছিল না। প্রয়োজন ছিল শুধুমাত্র সিথির টাকার। আর এই ব্যাপারটা নিয়ে এবার সিথি রেগে যায় এবং তার মায়ের সাথে কড়া গলায় কথা বলে, যার ফলে তার মা রাগ করে ফোন কেটে দেয়। ফলে আমরা বুঝতে পারি সিথির জীবন খুব একটা ভালো ছিল না। এখন এই সব কিছু মনে করে মন খারাপ করে সিথি তার রুমের দিকে ফিরে যাচ্ছিল। এমন সময় সে সেখানে ওই কনসার্টের লোকটিকে দেখতে পায়, যে কিনা এবারও পিছন ফিরে দাঁড়িয়েছিল এবং সিথি তাকে ডাক দেওয়ার সাথে সাথেই সে সেখান থেকে চলে যায়। সিথি তার পিছু করে, তবে সে কাউকেই দেখতে পায় না। এখন এই সব কিছু নিয়ে সিথি এতটাই বেশি কষ্টে ছিল যে সে নিজের ঘরে গিয়ে অর্থাৎ শাওয়ার নিতে নিতে কাঁদতে আরম্ভ করে। এমন সময় দরজায় বারবার কেউ নক করছিল। সিথি গোসল সেরে এসে যখন দরজা খোলে তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। আশেপাশে কাউকে না দেখে সে যখন আবারও চলে আসে, ঠিক তখনই দরজাটি বারবার কেউ যেন খোলার চেষ্টা করতে থাকে। সিথি গিয়ে দরজা খুলতেই সে আবারও ওই লোকটিকে দেখতে পায়, যে কিনা সেখান থেকে চলে যাচ্ছিল। তাই সিথি এবার তার পিছু করতে করতে নিচে নেমে আসে। নিচে এসে লোকটির কোনো খোঁজ না পেয়ে সে ওই হোটেল থেকেই বাইরে চলে যায়, যেখানে সে লোকটিকে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং সমুদ্রের অপর পাশে দেখতে পায় এক অদ্ভুত শহর, যে শহরটি সমুদ্রের উপরই যেন ভেসেছিল। এখন এরপর লোকটি তার দিকে ঘুরে তাকাতেই সিথি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে এলে সে নিজেকে হোটেল রুমে দেখতে পায়, যেখানে ফিত্রি কোরআন তেলাওয়াত করছিল। সিথির জ্ঞান ফিরতেই সে তার কাছে ছুটে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। ফিত্রি সিথিকে জানায় যে তাকে হোটেলের কর্মচারীরা উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। তখন সিথি জানায় সে একজন লোকের পিছু করছিল, যাকে দেখে তার মনে হচ্ছিল যেন লোকটি তাকে কোথাও একটা নিয়ে যেতে চাইছে। একথা শুনে ফিত্রি কিছুটা চিন্তিত হয়ে যায়, তবুও সে নিজেকে সামলে সিথিকে বলে সে যেন এমনটি আর কখনোই না করে, কেননা তারা সকলে তার জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। আপাতত সিথিকে বিশ্রাম নিতে বলে সে নিজে যায় কোরআন পাঠ করতে। সে কোরআনের একটি আয়াত পড়ছিল। এমন সময় ওই একই আয়াত না দেখে ঘুমের মাঝেই সিথি পড়তে থাকে, যে ব্যাপারটা ফিত্রির কাছে বেশ অবাক লাগে। তাই সে সিথির কাছে গিয়ে দেখতে পায় সিথি তো পুরোপুরি ভাবে ঘুম। এবার সে ভয় পেয়ে যায় এবং বিনাকে ডাকতে তার রুমে চলে যায়। এমন সময় সিথি চোখ মেলে, যেখানে তার পুরো চোখই সাদা ছিল, যেন সে কারোর বশে চলে এসেছে।
এদিকে ফিত্রি যখন বিনাকে সিথির ব্যাপারটা খুলে বলছিল, তখনই আমরা সিথিকে তাদের রুমের সামনে দিয়ে কোথাও একটা যেতে দেখতে পাই, যে ব্যাপারটা তারা দুজন লক্ষ্য করে না এবং চলে আসে সিথিকে দেখার জন্য তার ঘরে। তবে ততক্ষণে তো সিথি ঘর থেকে বেরিয়ে কোথাও একটা চলে যাচ্ছিল। আমরা দেখতে পাই সে হাঁটতে হাঁটতে ওই একই স্থানে চলে এসেছে যেখানে তাকে অজ্ঞান পাওয়া গিয়েছিল। এদিকে ফিত্রি এবং বিনা মিলে বাকি দুজনকেও ডেকে আনে এবং তাদেরকে নিয়ে সিথিকে খুঁজতে বাইরে চলে যায়। তারা খুঁজতে খুঁজতে ওই ব্রিজের উপর চলে আসে, যেখান থেকে তারা দেখতে পায় একটি ছোট্ট ডিঙি নৌকায় করে সিথি কোথাও একটা চলে যাচ্ছে। পিছে থেকে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে। সিথি তাদের দিকে ঘুরে তো তাকায়, তবে সে তাদের কাছে ফিরে যায় না, বরং এক অদ্ভুত হাসির সাথে সামনের দিকে এগোতে থাকে। এভাবেই একটা সময় সে অন্ধকারে মিলিয়ে যায়। ফলে তার বাকি 4 বন্ধু ভীষণ চিন্তায় পড়ে যায়। তারা হোটেল রুমে ফিরে এসে সিথির জিনিসপত্রের মধ্যে এমন কিছু খুঁজতে থাকে যার মাধ্যমে তারা ধারণা পেতে পারে যে সিথি কোথায় গিয়েছে। এরই মধ্যে এই সব কিছুর জন্য ডিওন রেন্ডিকেই দায়ী করতে থাকে, কেননা তার মনে হচ্ছিল সিথি হয়তোবা তার উপর রাগ করেই এখান থেকে চলে গিয়েছে। ফিত্রি তাদেরকে শান্ত করার চেষ্টা করে। এমন সময় তাদের দেখাশোনার দায়িত্বে থাকা কনসার্টের লোকেরা সেখানে চলে আসে, যারা কিনা আগামীকাল দুপুর পর্যন্ত সময় চায় সিথিকে খোঁজার জন্য। যেহেতু আজ অনেকটা রাত হয়ে গিয়েছে এবং ব্যাপারটা সমুদ্রের, তাই রাতে তাকে খোঁজা আর সম্ভব হবে না। আর কিছু করারও ছিল না, তাই তারা এই হোটেলে আরো একটা দিন থাকার ব্যবস্থা করে এবং এক এক করে কল করে কনসার্টের আগামী সবগুলো শিডিউল ক্যান্সেল করে দেয়, কারণ তাদের মেন গায়িকাই তো হারিয়ে গিয়েছে। ওই দিন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তখনও সিথিকে খুঁজে পাওয়া যায়নি। এই খোঁজার দায়িত্বে থাকা আনোয়ারও এবার হার মেনে নিয়েছিল। সে যখন এই ব্যাপারটা তাদেরকে জানায়, তখন রেন্ডি আরো বেশি বিরক্ত হয়ে যায়। তার মনে হচ্ছিল এই সব কিছু হচ্ছে সিথির দায়িত্বহীনতার জন্য। একথা শোনা মাত্রই ডিওন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে রেন্ডিকে একটি ঘুষি মারে। তারা দুজনই কোনো মতে একটু শান্ত হলে আনোয়ার জানায় এটা এই শহরে প্রথম ঘটনা নয়, প্রায় এই শহর থেকে মানুষ নিখোঁজ হয়ে যায়, যাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। সিথির সাথেও হয়তো বা এমনটিই হয়েছে। তার এটা বলার কারণ হচ্ছে সিথিকে নিজে থেকেই ওই নৌকায় করে যেতে দেখা গিয়েছিল। আনোয়ার আরো বলে তারা চাইলে সে তাদেরকে ওই সকল পরিবারের কাছে নিয়ে যেতে পারবে যারা কিনা ঠিক একইভাবে নিজেদের পরিবারের সদস্যদের হারিয়েছে। ফলে ফিত্রি একটু চিন্তায় পড়ে যায়। অনেক ভাবনা চিন্তার পর তারা আগামীকাল হামিদা নামের একটি মেয়ের বাড়িতে যায়, যে কিনা 7 বছর আগে নিজের ছোট ভাইকে একইভাবে হারিয়েছিল। তার ছোট ভাইয়ের নাম ছিল হ্যান্ড্রা। ফিত্রি জিজ্ঞাসা করে সে হারিয়ে যাওয়ার পর হামিদা তাকে কেন খোঁজেনি। উত্তরে হামিদা জানায় কারণ সে জানতো যে হ্যান্ড্রা ওই বিশেষ মানুষদের মধ্যে একজন, যাকে বেছে নেওয়া হয়েছে সারানজানা শহরে যাওয়ার জন্য। একথা শুনে তারা অবাক হয়ে যায়। আনোয়ার এখানে তাদেরকে খুলে বলে যে সারানজানা এমন একটি শহর যেখানে মুসলিম জিনেরা বসবাস করে। এই শহরটি তাদের শহরের সাথেই আছে, তবে তা কেউ চাইলেই দেখতে পায় না অথবা সেখানে যেতে পারে না। ওই জিনেরা কিছু কিছু মানুষদেরকে বিশেষভাবে বেছে নেয় নিজেদের শহরে নিয়ে যাওয়ার জন্য। এই এলাকার মানুষরা বিশ্বাস করে যারা সারানজানা শহরে একবার যায় তারা সেখানে খুব সুখে শান্তিতে বসবাস করে, তারা আর সেখান থেকে ফিরে আসতে চায় না। রেন্ডি অর্থাৎ রেনের এইসব ব্যাপারে বিশ্বাস হচ্ছিল না, তবে ফিত্রি সিথিকে খোঁজার জন্য পুরো ঘটনার ব্যাপারে জানতে চাইছিল। হামিদা জানায় তার ভাই নিখোঁজ হওয়ার আগে অদ্ভুত পুরনো পোশাকধারী একজন লোককে দেখতে পেত, যা শুনে ফিত্রি অবাক হয়ে যায়, কেননা সিথিও তো তাকে এমন কিছুই বলেছিল। তাই সে এবার ঠিক করে যে সে তাকে যেভাবেই হোক না কেন খুঁজে বের করবে। তখন হামিদা তাকে হাদরান নামের একজন কবিরাজের ব্যাপারে জানায়, যে কিনা তাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। ফিত্রির অনুরোধে হামিদা এবং আনোয়ার তাদেরকে হাদরানের বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হাদরান তো তাদেরকে একেবারেই নিষেধ করে দেয় সারানজানা শহরে যাওয়ার জন্য, কেননা সেখানে একবার যে যায় সে আর কখনোই ফিরে আসে না। তবে হামিদা এবং আনোয়ার অনুরোধ করতে থাকে তাদেরকে সাহায্য করার জন্য, তা না হলে হামিদার পরিবারের মতো তারাও কষ্ট পাবে। তবুও হাদরান চিন্তা করছিল, কেননা জিনদের অনুমতি ছাড়া ওই শহরে কেউ প্রবেশ করলে তাদের বেঁচে থাকা খুবই মুশকিল। এর উপর আবার তারা যাকে আনতে চাইছে সে যদি ফিরতে না চায় তাহলে ব্যাপারটা আরো বিপদের হয়ে দাঁড়াবে। তবে ফিত্রির দৃঢ়
বিশ্বাস ছিল যে তার বান্ধবী সিথি সেখানে হয়তোবা ফেসে গিয়েছে, সে অবশ্যই তাদের সাথে ফিরে আসতে চাইবে। তাই হাদরান এখানে তাদেরকে একটা পথ দেখায় যার মাধ্যমে ফিত্রিরা ওই শহরে প্রবেশ করতে পারবে। তারা যদি একটি তলোয়ার উদ্ধার করে আনতে পারে তাহলে ওই তলোয়ারের মাধ্যমে তারা সারানজানা শহরে প্রবেশ করতে পারবে। এই তলোয়ারের নাম ছিল মান্দাও। সে এখানে ওই মান্দাও এবং ওই মান্দাওয়ের মালিকের ছবি দেখায়। ফিত্রি ফোন দিয়ে ওই ছবি দুটো তুলে নেয় যাতে করে সে সহজেই ওই লোকটিকে খুঁজে বের করতে পারে এবং তার কাছ থেকে মান্দাও চেয়ে নিতে পারে। হাদরান এখানে তাদেরকে একটা বিশেষ জঙ্গল এবং সেখানে থাকা একটা বিশেষ গাছের ব্যাপারেও জানায়, যেখানে মান্দাও হাতে একটি বিশেষ সময়ে উপস্থিত হতে পারলে একটা সুড়ঙ্গ পথ খুলবে যার মাধ্যমে সারানজানা শহরে প্রবেশ করা যাবে। তবে ওই জঙ্গলে রয়েছে পদে পদে মৃত্যুর ভয়, কেননা সেখানে রয়েছে হাজারো জিন যারা কিনা সারানজানা শহরের প্রবেশদ্বারের রক্ষা করে। তাদের মধ্য থেকে কিছু কিছু জিন তো মানুষদেরকে পেলে ছিঁড়ে খেয়ে ফেলে। এখন এই সব ব্যাপারে জানার পর তারা হাদরানের বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা বেশ চিন্তিত হয়ে পড়েছিল যে এত বড় ঝুঁকি নিয়ে তাদের ওই শহরে যাওয়া ঠিক হবে কিনা। তবে ফিত্রি যেহেতু সিথিকে নিজের বোনের মতো মনে করত, তাই সে পুরোপুরিভাবে নিশ্চিত ছিল যে সে যে করেই হোক না কেন সে সিথিকে ওই শহর থেকে উদ্ধার করে আনবেই। তাই বাকিরাও সেখানে যেতে রাজি হয়ে যায়। এরই মধ্যে হামিদা এসে তাদেরকে অনুরোধ করতে থাকে যাতে করে তারা হামিদাকেও নিজেদের সাথে করে নিয়ে যায়। তারা এই কথায় রাজিও হয়ে যায়। ফলে এবার তারা সবাই মিলে রওনা দেয় ওই লোকটির বাড়ির উদ্দেশ্যে যার কাছে মান্দাও ছিল। অনেকটা পথ যাওয়ার পর তারা একটা বাজারের মতো স্থানে গিয়ে পৌঁছায়, যেখানকার লোকজনের সাথে কথা বলার পর তারা জানতে পারে এখানে নদীর উপর ভাসমান একটি গ্রাম রয়েছে। তারা যে লোকটির সাথে দেখা করতে চায় সে ওই গ্রামেরই বাসিন্দা। তাই তারা তাদের গাড়ি ওইখানেই রেখে একটি নৌকা নিয়ে রওনা দেয় ওই লোকটির বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় তারা দেখতে পায় সত্যি এই পুরো গ্রামের সব কাজই এই পানির মধ্যেই হয়ে থাকে। এমনকি তারা পানিতে মৃত মানুষদেরকে দাফন করে। এই সব কিছু দেখে তারা বেশ অবাকই হয়। এভাবেই তারা পৌঁছে যায় ওই লোকটির বাড়িতে, যেখানে ওই লোকটির মেয়ে তাদেরকে ভেতরে নিয়ে যায়। ঘরের ভেতরে একটি মশারির মধ্যে ছিল ওই লোকটির স্ত্রী, যে কিনা তাদের এখানে আসার উদ্দেশ্য জানা মাত্রই তাদেরকে সাফ সাফ নিষেধ করে দেয় যেন তারা কোনোভাবেই সারানজানা শহরে যাওয়ার ব্যাপারে না ভাবে। এমনকি সে এখানে তাদেরকে মান্দায়ের ব্যাপারেও কোনো খোঁজ দিতে চায় না। লোকটির ব্যাপারে জানতে চাইলে সে জানায় তার স্বামী কয়েক মাস আগেই মারা গিয়েছে এবং সে মান্দায়ের ব্যাপারে কিছুই জানে না। এখানে কৌতূহলবশত রেন জিজ্ঞাসা করে যে এই মহিলাটি কেন সব সময় মশারির ভেতরেই থাকে। তখন ওই মহিলাটি জানায় তার স্বামীর কাজের জন্য তাদের অনেক শত্রু তৈরি হয়েছিল যারা কেউই সাধারণ মানুষ নয় বরং জিন, আর এই কারণেই তার স্বামীর মৃত্যুর পর সে নিজেকে এইভাবে রক্ষা করে যাতে করে জিন জাতিরা তার কোনো ক্ষতি না করতে পারে। এখন তার কাছ থেকে হতাশ হয়ে তারা ফিরে যাচ্ছিল। এমন সময় লোকটির মেয়ে তাদের কাছে আসে এবং লুকিয়ে তাদেরকে জানায় যে তার বাবার কবরের সাথেই ওই মান্দাওকে দাফন করা হয়েছিল যাতে করে কেউ কখনো সেটা খারাপ কাজের জন্য ব্যবহার করতে না পারে। ফলে তারা এবার জেনে যায় যে তাদেরকে কোথায় যেতে হবে, কেননা তাদের নৌকার মাঝি তো জানতো যে ওই লোকটিকে কোথায় দাফন করা হয়েছিল। তাই তারা সেই উদ্দেশ্যেই রওনা দেয়। এভাবেই চলতে চলতে রাত হয়ে যায়। হঠাৎই এক সময় এক স্থানে তারা এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়, যা শুনে তারা বেশ ঘাবড়ে যায়। এরই মধ্যে আবার তাদের নৌকার ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। চারিপাশে খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় সেখানে এক মহিলার অর্ধেক শরীর হাওয়ায় ভাসছে এবং সেই এতক্ষণ যাবৎ কাঁদছে। সে এখানে তাদেরকে উদ্দেশ্য করে বলে যে তারা এই কবরস্থানে এসে ঠিক করেনি। এ কথা বলেই সে তাদের সামনে দিয়েই উড়ে যায়। ফলে নৌকায় থাকা প্রত্যেকে বেশ ভয় পেয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য তাদের মনে হচ্ছিল ওই লোকটির মেয়ে হয়তো বা তাদেরকে কোনো ফাঁদে ফেলেছে, তবে হামিদার এমনটি মনে হচ্ছিল না। এদিকে যেহেতু তাদের নৌকার ইঞ্জিনটিও বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা সবাই মিলে কোনো মতে নৌকাটি বেয়ে ওই কবর পর্যন্ত পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর মাঝি ইঞ্জিন ঠিক করতে লেগে পড়ে। বাকি তিনজন ছেলে চলে যায় কবর খুঁড়তে। কবর খুঁড়তে খুঁড়তে তারা যখন কফিন পর্যন্ত পৌঁছায়, তখন কফিনটা খোলার জন্য একটি হাতিয়ার নিয়ে এগিয়ে যায় ফিত্রি, যেটা দিয়ে ডিওন কফিনের মুখ খোলে। খুলতেই তারা দেখতে পায় ওই লাশের উপর আছে একটা বড় সাপ। সাপটিকে দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। রেন কোনো
মতে একটি বড় লাঠির সাহায্যে সাপটিকে তুলে ফেলে দেয়। এই সুযোগে ফিত্রি চলে যায় লাশের কাছ থেকে ওই মান্দাওটি নেওয়ার জন্য। যা নেওয়ার সময় সে ওই কবরের মধ্য থেকে একটি কণ্ঠ শুনতে পায়, যে কিনা তাকে বারবার এটা নেওয়ার জন্য নিষেধ করছিল, কেননা এই জিনিসটা তাদের জন্য ধ্বংস ডেকে আনবে। তবে ফিত্রি কোনো কথাই শোনে না এবং ওই মান্দাওটি নিয়ে তখনই সবার সাথে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এরই মধ্যে আমরা দেখতে পাই ওই লোকটির লাশ জেগে উঠেছে, সেই সাথে জেগে উঠেছে আশেপাশে থাকা সকল লাশ। এই বিপদের মুহূর্তে তাদের নৌকাটিও সামনের দিকে এগোচ্ছিল না, তাই তারা সবাই মিলে হাত দিয়ে চেষ্টা করছিল নৌকাটিকে সামনের দিকে এগোতে। ঠিক তখনই দেখা যায় নৌকা তো পানির মধ্যে থাকা ওই অসংখ্য কফিনে আটকে গিয়েছিল, কেননা লাশ সহ কফিনগুলো পানির উপরে ভেসে উঠেছিল এবং সেখান থেকেও লাশ বেরিয়ে আসছিল। সব লাশেরা তাদেরকে ঘিরে ধরে, এমনকি এক পর্যায়ে ওই লাশের টানে রেন পানিতে পড়ে যায়। বাকিরা কোনো মতে তাকে তুলে নিয়ে আসে। এমন সময় অনেক চেষ্টার পর মাঝিও নৌকার ইঞ্জিন চালু করতে সক্ষম হয়, এতে করে তারা কোনো রকমে এই লাশের আক্রমণের হাত থেকে পালিয়ে বাঁচে। তবে এতেই শেষ না, তাদের যাত্রা তো মাত্র শুরু হলো। এখন তাদেরকে এক বিশেষ পাহাড়ের জঙ্গলে ওই বিশেষ গাছকে খুঁজে বের করতে হবে, সেখান থেকেই পাওয়া যাবে সারাঞ্জানা শহরে যাওয়ার রাস্তা। আর এই জঙ্গলে রয়েছে ওই রাস্তার অসংখ্য রক্ষী, যারা কেউই সাধারণ মানুষ ছিল না, বরং ছিল বিভিন্ন প্রজাতির জিন, যাদের মধ্য থেকে এক বামন জিনের দেখা তো হামিদা জঙ্গলে প্রবেশ করতেই পেয়ে যায়। তবে সে এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। লম্বা সময় ধরে চলার কারণে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা পাশের একটি জলাশয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেয়। এটা করার সময় ফিত্রি ওই মান্দাওটিকে পাথরের উপর রেখে দিয়েছিল, যেটা সুযোগ বুঝে নেওয়ার চেষ্টা করে হামিদা। তবে আনোয়ার তাকে আটকে ফেললে সে এমন ভাব করে যেন সে ওই মান্দাওটি নিতেই যায়নি। এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। এখন ওই রাতটা তারা জঙ্গলের ভেতরে ওই স্থানে আগুন জ্বালিয়ে কাটিয়ে দেয়। ছেলেরা এক তাঁবুতে শুয়েছিল এবং মেয়েরা অন্য তাঁবুতে। এত কিছুর পরও তারা ঠিক করে নিয়েছিল যে তারা সিথিকে উদ্ধার না করা পর্যন্ত হার মানবে না। এখন এখানে বিনা হামিদার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে, কেননা তার মতে হামিদা তাদেরকে বিনা স্বার্থে সাহায্য করছে। সে তাদের বন্ধু সিথিকে ফিরিয়ে আনার জন্য নিজের জীবন এইরকম ঝুঁকিতে ফেলেছে। এই সব কিছু চুপচাপ শুনছিল হামিদা। তখনই আমরা তার একটা কল্পনার মাধ্যমে জানতে পারি যে সে এই সব কিছু আসলে বিনা স্বার্থে করছে না, বরং সে তো এই সব কিছু করছে ফিত্রিদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তারা যখন মান্দাওয়ের ব্যাপারে জানার পর হাদরানের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন কিছুক্ষণের জন্য হামিদা হাদরানের সাথে বাড়ির ভেতরেই ছিল। সেখানে হাদরান হামিদাকে একটা প্রস্তাব দেয় যে হামিদা যদি তাদের সাথে থেকে তাদেরকে ধোঁকা দিয়ে ওই মান্দাও উদ্ধারের পর সেটা এনে হাদরানের হাতে তুলে দিতে পারে, তাহলে হাদরান অনেক বেশি শক্তি পাবে। আর এর বদলে সে হামিদাকে এনে দিবে তার ভাই। অর্থাৎ হামিদা এখানে সিথিকে উদ্ধার করার জন্য আসেনি, বরং ফিত্রিদেরকে ধোঁকা দিয়ে নিজের ভাইকে উদ্ধার করার জন্য ওই মান্দাও নিতে এসেছে, বা বলা যায় চুরি করতে এসেছে। যাই হোক, এখন সবাই ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎই এই জঙ্গলের ভেতরে এক অদ্ভুত বাদ্যযন্ত্রের ধ্বনি বাজতে থাকে, যে আওয়াজে ঘুম ভেঙে যায় ডিয়নের। সে প্রথমে বোঝার চেষ্টা করে যে এই আওয়াজগুলো কোথা থেকে আসছে। যখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না, তখন সে রেনের ঘুম ভাঙানোর চেষ্টা করে, কেননা তার মনে হচ্ছিল এই আওয়াজই তাদেরকে নিয়ে যাবে সিথি পর্যন্ত। কিন্তু অনেক ডাকাডাকির পরও রেনের ঘুম ভাঙে না। তখন সে একাই এই আওয়াজের পিছু করতে আরম্ভ করে। তাকে এইভাবে জঙ্গলের দিকে এগিয়ে যেতে দেখে হামিদা, কেননা সেও তখন জেগেছিল ওই মান্দাওটি চুরি করার জন্য। তাই তো সে এখানে কোনো রকম শব্দ না করেই মান্দাওটিকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে টর্চ লাইট হাতে নিয়ে ডিয়ন পুরো জঙ্গলে ওই শব্দের উৎস খুঁজে বেড়াচ্ছিল। বেশ কিছু দূর এগোনোর পর সে এক স্থানে অদ্ভুত পোশাকধারী কিছু মানুষদেরকে নাচতে দেখতে পায়, যারা কিনা ওই বাজনার তালে তালে খুব অদ্ভুত ভাবে নাচছিল। তাদেরকে এইভাবে দেখে সে একটু ভয়ই পেয়ে যায়, তাই তো সে পালাতে শুরু করে। তবে কিছু দূর দৌড়াতেই সে পিছে ফিরতেই দেখতে পায় ওই লোকগুলো তার আরো কাছে চলে এসেছে। তবে পর মুহূর্তেই লোকগুলো অদৃশ্য হয়ে যায়, এমনকি ওই বাজনাও থেমে যায়, যে কারণে সে সেখানেই দাঁড়িয়ে আশেপাশে দেখার চেষ্টা করছিল। এমন সময় ওই তিন নর্তকী তার একদমই পিছে চলে আসে। তবে এবার আর ডিয়ন সেখান থেকে পালাতে পারে না, বরং তার যেন কি একটা হয়ে যায়। সে সেখানেই দাঁড়িয়ে ওই ব্যক্তিগুলোর সাথে নাচতে শুরু করে।
যেন সে ওই জিনদের বশে চলে এসেছিল। অন্যদিকে হঠাৎই রেনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে পাশে ডিয়নকে খুঁজে পায় না, ফলে সে চিন্তায় পড়ে যায় এবং বাকিদেরকে ডেকে তোলে। ফিত্রির ঘুম ভাঙতেই সে নিজের পাশে ওই মান্দাটিকে দেখতে পায় না, ফলে সেও অনেক চিন্তায় পড়ে যায়। তাই তো তারা দ্রুত সবকিছু নিয়ে হামিদা, ডিয়ন এবং মান্দাকে খুঁজতে আরম্ভ করে। এদিকে মান্দাও হাতে হামিদাকে আমরা দেখতে পাই, যে কিনা জঙ্গলের মধ্য দিয়েই যাচ্ছিল। হঠাৎই তার আশেপাশে আমরা ওই বামন জিনটিকে দৌড়াদৌড়ি করতে দেখতে পাই, যার উপস্থিতি টের পেয়ে সে দ্রুত ওই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎই সে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এত রাতে জঙ্গলের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনে হামিদা তো ভয় পেয়ে গিয়েছিল, তবে তার কৌতূহল হচ্ছিল, তাই সে সামনের দিকে ভয়ে ভয়ে এগিয়ে যায়। সে এখানে এই নির্জন জঙ্গলে একটি ছোট্ট বাচ্চা শিশুকে দেখতে পায়। হামিদা বুঝতে পারছিল যে ব্যাপারটা স্বাভাবিক না, তাই সে আস্তে করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এমন সময় ওই বাচ্চাটি তাকে মা বলে ডাক দেয়, যা শোনা মাত্রই হামিদার যেন কিছু একটা হয়ে যায়। ফলে সে ওই বাচ্চাটির দিকে এগিয়ে যায় এবং তাকে কোলে নিতে চায়। সাথে সাথে বাচ্চার রূপে থাকা ওই জিনটি তার উপর হামলা করে। তার চিৎকারের আওয়াজ শুনে বাকিরা সেখানে দৌড়ে যায়। আমরা দেখতে পাই এটা ওই বামন জিনটি ছিল, যে কিনা এতক্ষণ যাবৎ হামিদার পিছু করছিল। সে এখানে হামিদার শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, যা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তাদেরকে এখানে দেখে বামন জিনটি সেখান থেকে উড়ে চলে যায়। তারা হামিদার কাছে যেতেই যাচ্ছিল, তবে তার আগেই ওই জিনটি হামিদার লাশকেও টেনে নিয়ে যায়, হয়তোবা পরবর্তীতে খাওয়ার জন্য। এমন সময় ফিত্রি তার পায়ের কাছে ওই মান্দাওটি পেয়ে যায়, তাই সে দ্রুত সেটা নিয়ে বাকিদের সাথে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই ওই রাতটা কেটে যায়। পরদিনও পুরো জঙ্গলে তারা ডিয়নকেই খুঁজে বেড়াচ্ছিল। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎই ফিত্রি পেছন থেকে কিছু আওয়াজ শুনে সেদিকে এগিয়ে যায়। সে কিসের সামনাসামনি হতে চলেছে তা সে জানতো না, তাই সে তার হাতে থাকা ওই মান্দাওটি বের করে। যখন আমরা তার সামনে পচং অর্থাৎ কাফনে পেঁচানো লাশকে দেখতে পাই, যেটা সে খেয়াল করে না, বরং সে দেখতে পায় সে যে আওয়াজ শুনে এখানে এসেছিল সেটা মূলত একটা বিড়াল করেছিল। তাই সে মান্দাওয়ের তলোয়ারটি ঢুকিয়ে রাখে। এভাবেই ডিয়নকে খুঁজতে খুঁজতে দিন পেরিয়ে রাত হয়ে যায়। রাতের বেলায় সবাই মিলে একই স্থানে বসেছিল এবং ফিত্রি নামাজ পড়ছিল। রেন এখানে খুবই তাচ্ছিল্যের সাথে বলতে থাকে যে এমন বাজে পরিস্থিতিতেও ফিত্রি নামাজ আদায় করছে। বিনা তখন তাকে কড়া গলায় বলে যে কোনো পরিস্থিতিতেই নামাজ আদায় করা উচিত। রেন এই ব্যাপারটাও খুব তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দেয়। এরই মধ্যে হঠাৎই সালাম ফিরাতেই ফিত্রির কিছু একটা হয়ে যায়। সে যেন অন্য কোনো জগতে চলে যায়, যেখানে তার আশেপাশে অসংখ্য লাশ ছিল, যারা তাকে বারবার সারানজানা শহরে যাওয়ার জন্য নিষেধ করছিল। তা না হলে সে মারা পড়বে। একথা শুনে ফিত্রি ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। আমরা দেখতে পাই ওই সময়ও তার হাতে মান্দাওটি ছিল। সে সেখানে থাকা লাশের ওই পানিতে পড়ে যায় এবং ডুবে যেতে শুরু করে। এক পর্যায়ে তার জ্ঞান ফিরে আসে এবং বাকিরা তাকে কোনো মতে সামলায়। এই রাতটাও এভাবেই কেটে যায়। পরদিন তারা আবারও ডিয়নকে খুঁজতে বের হয়, তবে তাদের পথ যেন শেষই হচ্ছিল না। ডিয়নকেও তারা খুঁজে পাচ্ছিল না। এক স্থানে এসে আনোয়ারের মনে হতে থাকে তারা হয়তোবা একই জায়গায় বারবার ঘুরছে, তাই সে নিজের টি শার্টটি খুলে সেখানকার একটি গাছে ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলে তারা ঘুরে ফিরে ওই একই স্থানে এসে পৌঁছায়, যেখানে আনোয়ার নিজের টি শার্টটি দেখে নিশ্চিত হয় যে তারা সত্যি এই জঙ্গলের গোলকধাঁধায় পড়ে গিয়েছে। এমন সময় ফিত্রিও অসুস্থ হয়ে পড়ে, তাই তারা পাশেই বিশ্রাম নিতে শুরু করে। ওই রাতে আবারও ওই মিউজিকের আওয়াজ শোনা যায়, যা শুনতে পেয়ে তারা সকলে অবাক হয়ে যায় এবং ওই আওয়াজের পিছু করতে থাকে। আওয়াজের পিছু করতে করতে তারা এক স্থানে এসে পৌঁছায়, যেখানে কিছু লোকেরা ওই বাজনা বাজাচ্ছিল এবং মাঝে দাঁড়িয়ে ওই 3 ব্যক্তির সাথে নাচছিল ডিয়ন, যাকে দেখা মাত্রই বিনা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে দৌড়ে চলে যায় তার কাছে, যার পিছু পিছু রেনও যায়। তবে তারা সেখানে যেতেই তাদেরও যেন কিছু একটা হয়ে যায়। তারাও ডিয়নের মতো করেই নাচতে আরম্ভ করে। আনোয়ার তখন ফিত্রিকে বলে তারা এমন একটা জালে ফেসে গিয়েছে যে মৃত্যুর আগ পর্যন্ত তারা নিজেদের এই নাচ থামাতে পারবে না। যা শুনে ফিত্রি তাদেরকে আটকাতে দৌড়ে চলে যায়। তার সাথে আনোয়ারও যায়। তবে আনোয়ারও বাকিদের মতোই নাচতে আরম্ভ করে, একমাত্র ফিত্রি বাদে। এর কারণ হতে পারে সে একজন পরহেজগার ছিল, অথবা তার হাতে ওই মান্দাওটি ছিল, যে কারণে তার উপর জিনদের কোনো জাদু কাজ করছিল না।
সে কিছুই বুঝে উঠতে পারছিল না এবং সবার জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টা করছিল। এভাবেই এক পর্যায়ে সে হার মেনে নেয় এবং মান্দায়ের ওই তলোয়ারটি বের করে, যেটা বের করতেই আশেপাশে থাকা সকলে অদৃশ্য হয়ে যায় এবং তার বন্ধুরা নাচ থামিয়ে সেখানেই পড়ে যায়। বাকিরা তো মাত্রই নাচতে আরম্ভ করেছিল, তাই তাদের কিছুই হয় না। তবে ডিওন যেহেতু 2 দিন ধরে অনবরত নাচছিল, তাই তার পুরো শরীর রক্তাক্ত ছিল এবং সে সেখানেই মারা যায়। এক বন্ধুকে বাঁচাতে এসে অন্য বন্ধুকে হারিয়ে তারা সকলেই ভীষণভাবে ভেঙে পড়ে। তারা সেখানে বসে হাউমাউ করে কাঁদছিল। এমন সময় আনোয়ার তাদের সামনে ওই বিশেষ গাছটিকে দেখতে পায়, যেখানকার সুড়ঙ্গের দরজা খুলে গিয়েছিল। তাই বন্ধুর মৃত্যুর শোক কাটিয়ে তারা ওই সুড়ঙ্গের দিকে এগোতে থাকে। তবে সুড়ঙ্গের মুখের কাছে আসতেই ফিতরি হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার হাত থেকে মান্দাউটিও খুলে দূরে ছুটে গিয়ে পড়ে, যেটা তৎক্ষণাৎ হাতে তুলে নেয় আনোয়ার। এটা হাতে নিতেই তার পেছনে একটি পচংকে দেখা যায়, যে কিনা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সেখানে অসংখ্য পচঙে ভরে যায়। আনোয়ার পালানোর চেষ্টা করতে থাকে, যেখানে তাকে চারিদিক থেকে পচঙে ঘেরাও করে ফেলেছিল। এভাবেই পালাতে পালাতে এক পর্যায়ে সে একটি গাছের গুড়ির উপর পড়ে যায়, যা তার গলায় বিদ্ধ হয়ে সে সেখানেই মারা যায়। পচংগুলো তখনও আনোয়ারের দিকে ধেয়ে আসছিল, যা দেখে ফিতরি তার কাছে ছুটে যায় এবং তার হাত থেকে মান্দাউটি তুলে নেয়। মান্দাউটি নেওয়ার সাথে সাথেই পচংগুলো এবার ফিতরির পিছু করতে শুরু করে। ফিতরি বাকিদেরকে নিয়ে ওই সুড়ঙ্গের সামনে যায় এবং মান্দাউয়ের তলোয়ারটি তার খাপের মধ্যে রেখে দেয়, যার ফলে পচংগুলো তখনই অদৃশ্য হয়ে যায়। এবার তারা আর এক মুহূর্তও দেরি করে না এবং ওই সুড়ঙ্গের পথ ধরে চলে আসে এক আলোকিত স্থানে, যেখানে তাদের সামনে ছিল সারাঞ্জানা শহর। শহরটি দেখতে একদমই আমাদের কাল্পনিক জিনদের শহরের মতো ছিল না, বরং এটি তো মানুষের শহরের থেকেও উন্নত শহরের মতো দেখতে ছিল, যেখানে জিনরা ঠিক মানুষের মতো করেই সাধারণ জীবনযাপন করত। মানুষের মতো দোকানপাট, খাবার দাবার সবকিছুই সেখানে ছিল। আর এই শহরটি এতটাই বেশি উন্নত ছিল যে ফিতরিরা সেখানে প্রবেশ করতেই সেখানকার রক্ষীরা তাদের ব্যাপারে জেনে যায় এবং তাদেরকে ধাওয়া করতে শুরু করে। যাদেরকে পিছু করতে দেখে তারাও দৌড়ে পালাতে থাকে। এভাবেই পালাতে পালাতে নদী পার হয়ে জঙ্গল পার হয়ে তারা এক স্থানে এসে পৌঁছায়, যেখানে আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল একটি ছোট্ট ছেলে। সে তাদেরকে দ্রুত গাড়িতে উঠে যেতে বলে। এতে করে তারা কিছুটা অবাক হয়, তবে এই মুহূর্তে তাদের কোনো কিছু ভাবার সময় ছিল না। তাই তারা ওই গাড়িতে চড়ে বসে এবং ওই ছেলেটিও তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটি এখানে ফিতরিকে জানায় যে ওই লোকগুলো যদি তাদেরকে ধরে ফেলতো তাহলে তাদের মৃত্যু নিশ্চিত ছিল। ছেলেটি এখানে নিজের পরিচয় দেয়। তার নাম ছিল হ্যান্ড্রা, যাকে 7 বছর আগে এখানে নিয়ে আসা হয়েছিল। একথা শোনা মাত্রই ফিতরিরা বুঝতে পারে এটাই মূলত হামিদার ভাই। তবে হ্যান্ড্রা এই শহরে আসার পর থেকে তার বয়স বাড়েনি এবং সে এইভাবেই এই শহরে ভুল করে আসা মানুষদেরকে সাহায্য করে আর তাদেরকে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেয় ওই পোর্টাল পর্যন্ত, যে পোর্টাল দিয়ে তারা আসল মানুষের দুনিয়াতে ফিরে যেতে পারবে। রেন এখানে হ্যান্ড্রাকে তার বোন হামিদার ব্যাপারে জানাতে চাইছিল, তবে ফিতরি তাকে নিষেধ করে, কেননা সে এখনই হামিদার মৃত্যুর খবর হ্যান্ড্রাকে জানাতে চাইছিল না। সে এখানে হ্যান্ড্রাকে জানায় হামিদা তো তাকে খুব মিস করে, তাকে সে তাদের সাথে আসল দুনিয়াতে ফিরে যেতে বলে। তবে হ্যান্ড্রা বলে সেও নিজের বাড়িতে ফিরে যেতে চায়, তবে সে জানে এখন যদি সে ওই দুনিয়াতে ফিরে যায় তাহলে সে নিজের পরিবারের উপর শুধুমাত্র বোঝা হয়েই থাকবে। সে কোনো মতেই তার পরিবারের উপর বোঝা হয়ে তাদেরকে কষ্ট দিতে চায় না। সে তো জানতোই না তার পরিবারের আর কেউই বেঁচে নেই। এখন এখানে রেন বলে তাহলে সে যেন অন্ততপক্ষে তাদেরকে সাহায্য করে, তাদের বান্ধবীকে এখান থেকে বাঁচিয়ে নিজেদের আসল দুনিয়াতে ফিরিয়ে নেওয়ার জন্য। তারা মূলত 7 দিন আগে তাদের হারিয়ে যাওয়া বান্ধবীকে উদ্ধার করার জন্যই এই শহরে এসেছে। তবে এই দুনিয়াতে হ্যান্ড্রা যাকে দাদা বলে ডাকতো, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল, সে হ্যান্ড্রাকে এই কাজ করতে নিষেধ করে, কেননা এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ ছিল। তবে হ্যান্ড্রা কোনো মতে তার দাদাকে রাজি করিয়ে নেয় আর এরপর তার দাদা তাদের সবাইকে নিয়ে রওনা দেয় এই সারাঞ্জানা শহরের জিনদের বাচ্চার বাড়ির উদ্দেশ্যে, কেননা সে জানতো 7 দিন আগে যে মেয়েটিকে এখানে নিয়ে আসা হয়েছিল
তাকে মূলত জিনের বাদশাই বিয়ে করার জন্য এনেছিল। এখন গন্তব্যে পৌঁছানোর পর হ্যান্ডরা তাদের সবাইকে সাবধানে সবকিছু করতে বলে, কেননা ধরা পড়লে তারা কেউই বাঁচবে না। এখানে আমরা দেখতে পাই কারোর বিয়ের আয়োজন করা হচ্ছিল এবং বউ সেজে মনের খুশিতে সেখানে ঘুরে বেড়াচ্ছিল সিথি, অর্থাৎ যাকে খোঁজার জন্য ফিত্রিরা রাত দিন এক করে দিয়েছিল, যার জন্য তিনটা মানুষ নিজের জীবন হারিয়েছে, সেইখানে জিনের বাদশার সাথে খুশি খুশি বিয়ে করছিল। ফিত্রি এবং বিনা তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। নিজের বন্ধুদেরকে এই দুনিয়াতে দেখে সিথি হতবাক হয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা এখানে কেন এসেছে। উত্তরে ফিত্রি বলে তারা তাকে নেওয়ার জন্যই এখানে এসেছে। তবে সিথি তাদের সাথে মানুষের দুনিয়াতে ফিরতে একদমই রাজি হয় না, যা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। সিথি জানায় এটাই এখন তার দুনিয়া, কারণ সে এই দুনিয়াতে সুখ এবং শান্তি খুঁজে পেয়েছে, যা সে আসল দুনিয়াতে খুঁজে পায়নি। এমনকি এই দুনিয়াতে এমন কেউ আছে যে কিনা তার কেয়ার করে, আসল দুনিয়াতে তো কেউই নেই। যা শুনে বিনা কষ্ট পেয়ে বলে সে তো এখানকার কাউকেই চেনে না। তবে সিথি বলে সে না চিনলেও সে এটা জানে যে ওই লোকটি অর্থাৎ জিনের বাদশা তাকে ভীষণ ভালোবাসে। তার মুখে এমন কথা শুনে ফিত্রি কাঁদতে শুরু করে। বিনা এবং ফিত্রি মিলে তাকে বোঝানোর চেষ্টা করে যে আসল দুনিয়াতেও এমন অনেকেই আছে যারা কিনা তার কেয়ার করে, তাকে ভালোবাসে। তারা যদি সিথিকে ভালো নাই বেসে থাকবে তাহলে তারা কেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছে, আর এখন সিথি তাদের সাথে যেতে চাইছে না। এভাবেই সে তাদেরকে ধোঁকা দিচ্ছে। যা শুনে সিথি বলে সে কখনোই তাদেরকে তাকে উদ্ধার করতে আসতে বলেনি, সে এখানে সুখে আছে, সে নতুন করে নিজের জীবন শুরু করেছে, তাই জীবনটাকে সে গুছিয়ে নিতে চায়। এ কারণেই তারা যেন তাকে আর বিরক্ত না করে। একথা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় রেন তাকে ডাক দেয় এবং তাকে স্বার্থপর নামে সম্বোধন করে বলে যে তার জন্য না হলেও অন্তত পক্ষে ফিত্রি এবং বিনার জন্য হলেও তাকে ফিরে যাওয়া উচিত নিজের জগতে। তারা তাকে ভীষণ ভালোবাসে। যা শুনে সিথি রেগে গিয়ে বলে তার কি নিজের ইচ্ছা মতো বাঁচার অধিকার নেই। একথা শুনে এবার আর রেনের ধৈর্যে কোলায় না, তাই সে বলে বাঁচার অধিকার তো ডিওনেরও ছিল, যে কিনা সিথিকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন দিয়েছে। একথা শুনে সিথি একেবারেই স্তব্ধ হয়ে যায়। রেন আরো বলে যে সে এতদিন পর্যন্ত সিথির সাথে তর্ক করত, এর কারণ এটা ছিল না যে সে সিথিকে ঘৃণা করে, বরং সে তো সিথিকে হিংসা করত, কারণ সে চাইলেও সিথির মতো গান লিখতে পারত না। তবে এখন থেকে সে সিথিকে হিংসা নয় বরং ঘৃণা করবে। একথা বলে ফিত্রি এবং বিনাকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। ডিওনের মৃত্যুর কথা শুনে সিথিও এবার ভেঙে পড়েছিল। সে বুঝতে পেরেছিল তার বন্ধুরা তাকে কতটা ভালোবাসে, কতটা স্যাক্রিফাইস করেছে তাকে উদ্ধার করার জন্য, তাই সে সেখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে। অন্যদিকে গাড়িতে ওঠার সময়ও বিনা আশা করছিল যে সিথি ফিরে আসবে, তবে রেন তাকে ডেকে দ্রুত গাড়িতে তোলে। হতাশার সাথে তারা সেখান থেকে চলেই যাচ্ছিল, এমন সময় সিথির ডাক শোনা যায়। সিথি সত্যি ফিরে এসেছিল এবং তাদের সাথে ফিরে যেতে চাইছিল আসল দুনিয়াতে। সে বলে তার বুঝতে সময় লেগেছে যে তার আসল সুখ তো তার বন্ধুদের সাথেই, এবং রেনকে সে উদ্দেশ্য করে বলে যে তাকে সারা জীবনই সিথিকে হিংসা করে যেতে হবে। ফলে সিথিকে এইভাবে ফিরে পেয়ে তারা সবাই খুশি হয়ে যায়। হ্যান্ডরা তাদেরকে পৌঁছে দেয় ওই পোর্টালের কাছে, যেখান থেকে তারা আসল দুনিয়াতে ফিরে যেতে পারবে। তাদেরকে ধন্যবাদ জানিয়ে ফিত্রিরা সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় রেন ফিরে যায় হ্যান্ডরার কাছে এবং তাকে কানে কানে জানায় যে তার বোন হামিদা আর বেঁচে নেই, অর্থাৎ হ্যান্ডরার মানুষের দুনিয়াতে নিজের বলতে আর কেউই নেই। যা শুনে হ্যান্ডরা তার দাদাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এরপর তারা সবাই এক এক করে পোর্টালের মধ্যে ঢুকে যায়, যেখানে তারা সমুদ্রের মধ্য থেকে বেরিয়ে আসে। উপরে উঠে আসার সময় ফিত্রির কাছে থাকা ওই মান্দাওটি পানির ভেতরে তলিয়ে যায়, অর্থাৎ এটি এখন আর তাদের কাছে ছিল না। তাই তারা চাইলেও সারানজানা শহরে ফিরে যেতে পারত না, যদিও এখন আর ফিরে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কেননা তারা তাদের বন্ধুকেও উদ্ধার করে নিয়ে এসেছিল এবং একত্রে তারা অনেক সুখে ছিল। এখন এই ঘটনার বেশ কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সমুদ্রে মাছ ধরার সময় এক জেলে পানির ভেতর থেকে তুলে নিয়ে আসে ওই মান্দাওটি, যেটা খুলতেই তার সামনে চলে আসে একটি পচং, আর এরই সাথে দৃশ্য
পরিবর্তিত হয়। আমরা সারানজানা শহরের দৃশ্য দেখতে পাই, যেখানে জিনের বাদশা সিথির চলে যাওয়ার ব্যাপারে জেনে গিয়েছিল এবং বেরিয়ে পড়েছিল তার হবু স্ত্রীকে আবারও ফিরিয়ে আনার জন্য। এই টুইস্টের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। হতে পারে এবার ফিত্রিদের মুখোমুখি হতে হবে সরাসরি জিনের বাদশার সাথে, যে লড়াই এতটাও সহজ হবে না। তাই আমি তো অধীর আগ্রহে এই মুভির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করব। দ্বিতীয় পার্ট মুক্তি পেলে আপনারাও কি এর এক্সপ্লেনেশন চান, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে এই গল্প ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।